সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা প্রতিদিনের আলোচিত ঘটনাগুলো নিয়ে আলোচনা করি। আজকেও আমরা সেই বিষয় নিয়ে সেরকম একটি আলোচিত ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যেই আলোচিত সেই ঘটনাটি হচ্ছে সম্প্রতি সময়ে ডিবি বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে, যারা 2006 থেকে 7 বা সেই সময়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিল এবং বিশেষ করে ডিজিএফআইয়ের দায়িত্বে ছিল। তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে 2007 সালের সেই আলোচিত 1/11 সরকারের যে গঠন প্রক্রিয়া, পাশাপাশি সে সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের আটক করা, তাদেরকে নির্যাতন করা, জিম্মি করে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগগুলো আবারও সামনে এসেছে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে। তো সেই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেটি আমরা প্রথমে দেখে আসতে চাই। সম্প্রতি 3 দিনের ব্যবধানে গ্রেফতার হন 1/11 সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ, দুজনই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। এদের মধ্যে জেনারেল মাসুদকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার দেখানো হয়, আর জেনারেল মামুনকে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের পর আবারও আলোচনায় 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে গঠিত 1/11 সরকার। মাসুদের দ্বিতীয় দফা আর মামুনের প্রথম দফা রিমান্ড চলছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে 2007 সালে রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারির দায় এখনও স্বীকার করেননি তারা। আর বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়েছেন দুজন। গোয়েন্দা পুলিশ বলছে 1/11 আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়েছিলেন মাসুদ সহ 6 সেনা কর্মকর্তা। বাকিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এছাড়া সে সময় গ্রেফতার, নির্যাতন, দুর্নীতি, জিম্মি করে অর্থ আদায় সহ নানা অভিযোগ জানাচ্ছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান পুলিশের। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শো অ্যারেস্ট দেখানো হচ্ছে দুর্নীতির মামলায়ও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটি দেখলাম, এখানে 2 জন কর্মকর্তার কথা বলা হয়েছে। গত ভোরে আরও একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত, তাকে 2009 সালে বরখাস্ত করা হয়েছিল। তিনি আফজাল নাসের, তাকে মিরপুরের ডিওএসএসে তার যে বাসা, সেই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর এখন পর্যন্ত 3 জন গ্রেফতার হলো এবং 3 জনের নামের পাশেই আমরা দেখেছি যে 1/11 সরকারের সময় যারা বীর দর্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন আসামি গ্রেফতার করেছেন, এই 3 জনেরকেই সবসময় আলোচনায় দেখা গেছে। কারণ একজন ছিলেন সেই সময় দুর্নীতি বিরোধী যে টাস্কফোর্স গঠন হয়েছিল, সেই টাস্কফোর্সের প্রধান, আর বাকি 2 জন ছিলেন একজন ডিজিএফআইয়ের পরিচালক আর একজন মহাপরিচালক। তো এই যে এই 3 জনকে গ্রেফতার করা বা এই 3 জনকে এতদিন পরে কেন গ্রেফতার করা, এই বিষয়গুলো নিয়ে ডিবির কাছে আমরা জানতে চেয়েছি এবং তারা আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো আমরা একটি গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে 1/11 আলোচিত সেনা কর্মকর্তা যারা ছিল, যাদের কথা আমি বলছিলাম, তাদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার হন 24 মার্চ ভোররাতে এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ আটক হন 27 মার্চ এবং বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাসের ধরা পড়েন 30 মার্চ। অর্থাৎ আজকে দিবাগত যে রাত 12:30 বা 40-এর দিকে তাকে তার যে মিরপুরের ডিওএসএসের বাসা, সেই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই 3 জনকে গ্রেফতারের পর 2 জনকে এর আগে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে তাকে রিমান্ডে নিয়েছে 6 দিনের এবং এই 3 জনকে এখন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরে তাদের যে 1/11 সময় কার কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তারা সামনাসামনি জিজ্ঞেস করবে। এর আগে মামুন এবং মাসুদকে সামনাসামনি মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদে যেই বিষয়গুলো সামনে এসেছে সেই বিষয়গুলো হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির নেতাদের যে সেই সময় নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনে এই 3 জনের ভূমিকা, পাশাপাশি ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এবং সে সময়ে অনেক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। এখন অভিযোগ উঠেছে যে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র অর্থ আত্মসাতের জন্য তাদেরকে গ্রেফতার করে ডিজিএফআইয়ের যে আয়নাঘর, সেখানে নিয়ে যেয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং
পাশাপাশি এই যে যাদেরকে এই ভুক্তভোগী ছিলেন সে সময় নির্যাতনের শিকার হয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে লিখিতভাবে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। অনেকেই যোগাযোগ করেছেন যখন এরা গ্রেফতার হয়েছেন, কারণ সে সময় অনেক আলোচনায় ছিল যে কে কাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কাকে কেন গ্রেফতার করা হয়েছে, এবং সাবেক দুইজন প্রধানমন্ত্রীকেও কিন্তু এই এখন তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী, তিনজন প্রধানমন্ত্রীকেই সেই সরকারের সময়ের যারা ক্ষমতায় ছিল বা যারা বিভিন্ন আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল তারা কিন্তু তিনজনকে আসলে গ্রেফতার করেছিলেন, এবং গ্রেফতার করার পর তাদেরকে তারেক রহমানের নির্যাতনের ভিডিও আমরা বেশ কিছু জায়গায় দেখেছি। পাশাপাশি খালেদা জিয়া এবং শেখ হাসিনার বিষয়ে আমরা দেখেছি তাদেরকে জেলের ভেতরে জিজ্ঞাসাবাদ করা, এবং শেখ হাসিনাকে জেলের বাইরে এনে সুযোগ সুবিধা দেওয়া এবং খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া, এই যে নানা ধরনের কথাবার্তা কিন্তু সেই সময় এসেছিল। এবং এই যে তিনজন যেহেতু সেই সময়ে অনেক বেশি সামনে আলোচনায় ছিল, এবং এই তিনজনকে কিন্তু বারবার এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই তিনজনের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মাসুদ উদ্দিন চৌধুরী যিনি আছেন তার কাছে ডিবি 20 থেকে 25টি প্রশ্ন তারা করেছিল, এবং সেই প্রশ্নগুলোতে আমরা দেখেছি যে বারবারও সামনে এসেছে যে সেই যে গঠন প্রক্রিয়া 11 সরকারের সময় জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে কারা কারা মুখ্য ভূমিকা পালন করেছিল। সে সময় দেখা গেছে যে তৎকালীন যিনি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন, তার বাসায় গিয়ে মাসুদ উদ্দিন চৌধুরী সহ 6 জন সেনা কর্মকর্তা বৈঠক করেছেন, চা চক্রে অংশগ্রহণ করেছেন, এবং সেই চা চক্রে অংশগ্রহণ করে অভিযোগ আছে যে তাদেরকে চাপ দিয়ে তাকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে যাতে 11 সরকার গঠন করা হয়। পরবর্তী থেকে আমরা দেখেছি যে 11 সরকার গঠন হয়েছে। পরবর্তীতে এই যে মাসুদ উদ্দিন চৌধুরী সে টাস্ক ফোর্স গঠন করে তারেক রহমান সহ অনেককে গ্রেফতার করে নির্যাতনের যে কথাটি বলা হয়েছে সেই নির্যাতনের বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। তখন এই যে মাসুদ উদ্দিন চৌধুরী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তিনি আসলে এই যে তিনি দাবি করেছেন যে তিনি আসলে এই নির্যাতনের বিষয়ে যখন হয়েছে তখন তিনি ছিলেন না, যদিও তার দায়িত্বেই তার তত্ত্বাবধানে থাকার কথা ছিল, এবং তিনি দায় অন্যদের ওপর চাপিয়েছেন। তিনি এই নির্যাতনের কথা স্বীকার করেছেন এবং বলেছেন যে ডিজিএফআই এর মাধ্যমে সেই নির্যাতনটি হয়েছে, এবং সেই নির্যাতনের যখন হয়েছে তখন মহাপরিচালক হিসেবে ছিলেন আরেকজনকে যে গ্রেফতার করা হয়েছে খালেদ মামুন, তিনি কিন্তু তখন মহাপরিচালক হিসেবে দায়িত্ব ছিলেন। এবং আরেকজন যে আজকে গ্রেফতার হয়েছে পরিচালক লেফটেন্যান্ট আফজাল নাসের, লেফটেন্যান্ট কর্নেল, তার নাম কিন্তু বারবার এসেছে। শুধুমাত্র যে তারেক রহমানকে নির্যাতন করেছে এরকম নয়, সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আব্দুল আল মিন্টু তাদেরকেও নির্যাতন করা হয়েছিল। এই যে এই তিনজনের নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখেছি যে বারবার নাম এসেছে আফজাল নাসেরের। তিনি অবশেষে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ডিবির কর্মকর্তারা আমাদেরকে বলেছিল যে তারা কমপক্ষে 6 থেকে 7 জন সেনা কর্মকর্তা যারা আছে তাদেরকে তারা নজরদারিতে রেখেছেন। সেই নজরদারির অংশ হিসেবেই গত রাতে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়। এবং এই যে আফজাল নাসের, তার বিরুদ্ধে শুধু কিন্তু এই যে তারেক রহমানের নির্যাতনের যে অভিযোগ সেটি কিন্তু নয়, সম্প্রতি আরও একটি অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। তিনি ইউনাইটেড গ্রুপের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন, সেই অবস্থাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সে সময় যখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হন, তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়, তখন তিনি খালেদা জিয়াকে ভর্তি করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেছেন এবং ভর্তি করার ক্ষেত্রে বাধার সম্মুখীন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এবং এই অভিযোগটিও কিন্তু আজকে যখন আদালতে তোলা হয় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিন্তু সেই অভিযোগগুলো গণমাধ্যমের সামনে করেছেন। এই যে আফজাল নাসের, তার বিরুদ্ধে নির্যাতন করা এবং সে সময়কে বিভিন্ন ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে এসে নির্যাতন করা, এই যে এই বিষয়গুলো, এই অভিযোগগুলো এসেছে। খালেদ মামুনের বিরুদ্ধেও ডিজিএফআইয়ের যে হয়ে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ীদেরকে উঠে নিয়ে আসা, আয়নাঘরে বন্দী করা, তাদেরকে নির্যাতন করা, এই অভিযোগগুলো এসেছে। পাশাপাশি মাসুদ উদ্দিন চৌধুরীকে মূলত এখানে মাস্টার মাইন্ড হিসেবে সন্দেহ করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তিনি পুরো গঠন প্রক্রিয়া কারা কারা গঠন করবে, কে কোন দায়িত্বে থাকবে, এবং নিজেও সে সময় গুরুত্বপূর্ণ পদে থেকে এই দায়িত্বগুলো কিন্তু পালন করেছেন। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে সে সময়ে যারাই এই যে এই 11 সরকার গঠনের সময় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের কিন্তু কেউই গত যে 17 বছর বা 19 বছরের ঘটনা, এরপরে কেউ কিন্তু তাদেরকে আইনের আওতায় বা আনা বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যায়নি, এবং তারা কার কি অভিযোগ বা কে দায়ী ছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। এবং এখন যেহেতু আলোচনা হয়েছে এবং এই সরকার গঠন করার পরে আমরা দেখেছি তাদেরকে আইনের আওতায় আনা হলো, এবং আনার পরবর্তীতে এই যে অভিযোগগুলো তারা করা হয় যে অন্য সরকার তাদেরকে আইনের আওতায় আনায় নাই, কারণ হচ্ছে সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং এই যে যারা নেপথ্যে ছিল তারা কিন্তু এই যে
আওয়ামী লীগ সরকারকে সহায়তা করেছে এবং সহায়তা করে সরকারে বসার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এরকম অভিযোগগুলো কিন্তু আছে। এবং এই যে এই অভিযোগের কারণেই কিন্তু আওয়ামী লীগের সময়ে কিন্তু এরা অনেক বড় বড় পদ হোল্ড করেছে, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এরকম অভিযোগ আসছে। এবং এই বিষয়গুলো তাদেরকে বারবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত এগুলো কিন্তু কেউ এখনও স্বীকার করেনি। তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ তারা কেউই এখন পর্যন্ত স্বীকার করেনি, এবং তারা একে অপরের ওপর যে দায়ভার চাপানো এবং নিজেকে বাঁচানোর যে কৌশল, সেই কৌশলগুলো কিন্তু তারা অবলম্বন করছেন। এবং এই যে তাদের যে কৌশল অবলম্বন করা এবং এই কৌশল অবলম্বন করার ফলে ডিবির যেই তদন্ত এবং ডিবির যে জিজ্ঞাসাবাদ, সেটি কিন্তু বারবারও কিন্তু তারা সময় লাগছে তাদেরকে, যে কারণে মাসুদউদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ডের পর তাকে আবারও 5 দিনের রিমান্ডে নিয়েছে, এবং আজকে আরেকজনকে 6 দিনের রিমান্ডে নিল, এবং খালেদ মামুনও কিন্তু 5 দিনের রিমান্ডে ছিল। তো সবাইকে এখন 3 জনকে মুখোমুখি করা হয়েছে, তাদের কাছে আরও প্রশ্ন করা হবে 1/11 সময় কার কি ভূমিকা ছিল, সবগুলো বিষয় নিয়ে আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো সেনা কর্মকর্তার নাম আসলে তাকেও হয়তো আইনের আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে অনেক ভুক্তভোগী সে সময় যাদেরকে নির্যাতন করা হয়েছে তারা গোয়েন্দা কার্যালয়ে এসেছে এবং এসে তারা জানিয়েছে যে তারা নির্যাতনের শিকার হয়েছে, এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ করতে এবং লিখিত অভিযোগ এবং মামলা করার জন্য তারা পরামর্শ দিয়েছে। সেই মামলা করলে তাদেরকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কিন্তু তারা আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবির পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এই যে 3 জনকে গ্রেফতার করার মাধ্যমে আবারও 2007 সালের সেই আলোচিত 1/11 সরকারের বিষয়টি সামনে এসেছে, এবং নানা ধরনের তথ্য গঠন প্রক্রিয়া কেমন ছিল, কারা গঠন করেছে, সেই নেপথ্যের কারিগরগুলো কিন্তু আবারও সামনে এসেছে। এবং সেই সময় -2 ফর্মুলা, আওয়ামী লীগ বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যেই ষড়যন্ত্র, সেইগুলোও কিন্তু সামনে আসছে, এবং কারা করেছে, কেন করেছে, কার সেই সুবিধাগুলো ছিল, সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। এবং এই 3 জনের মাধ্যমে আরও নতুন নতুন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে আমাদের কাছে আসলে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। আজকে এই ছিল আসলে আমাদেরকে ফেসবুক লাইভের সবশেষ খবর, এবং নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন সময়ের।